আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। 1898 সালের ফৌজদারি কার্যবিধির 16তম অধ্যায় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে মাত্র 4টি ধারা রয়েছে, 200 থেকে শুরু করে 203 ধারা পর্যন্ত। এই 4টি ধারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদের। এখান থেকে ব্রড প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে, আর এমসিকিউ তো প্রতি বছর আসেই। তো ভিউয়ার্স, ধারা 4টি হলে অনেক গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ধারাগুলোর আলোচনা বিস্তারিত শুনবেন। আর আমার প্রত্যেকটি ভিডিওর আলোচনা যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, অবশ্যই অবশ্যই অনেক উপকৃত হবেন। কারণ আমি এমন ভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করি যাহাতে করে আপনাদের মনের ভিতরে কোনো খটকা না থাকে, সহজ সরলভাবে ধারাগুলো বুঝতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আবার আমি অনুরোধ করব, আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটন অন করে দিবেন, যাতে করে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পান এবং ভিডিওগুলো দেখতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই আজকে কি আছে। আজকে আপনাদের সামনে যা আলোচনা করব তার হিংস হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ সম্পর্কিত। হ্যাঁ ভিউয়ার্স, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ আসার পরে তিনি কি ধরনের কার্যক্রম করে থাকেন, সেই কার্যক্রমগুলো আজকের ভিডিওতে অন্তর্ভুক্ত হয়েছে। এখানে সর্বপ্রথম যে ধারাটি রয়েছে সেটি ফৌজদারি কার্যবিধির 200 ধারা। দেখেন এখানে আছে বাদীর জবানবন্দি। তো ম্যাজিস্ট্রেটের নিকট সাধারণত 3টি মাধ্যমে কি আসে, কোনো নালিশ আসে বা অভিযোগ আসে। সেই 3টি মাধ্যম কিন্তু আমরা ফৌজদারি কার্যবিধির 190 ধারায় পড়ে এসেছি, পূর্বের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সেখানে কি বলেছিলাম আমি? সেখানে বলেছিলাম 1 নম্বর যেটা, সেটা হচ্ছে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি তার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত হয়েছে সেই অপরাধের প্রকৃত বিচার চাওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ বা অভিযোগ দায়ের করতে পারেন এবং ম্যাজিস্ট্রেট সেখান থেকে নালিশ বা অভিযোগ আমলে নিতে পারেন। 2 নম্বর ছিল যেটা, সেটা হচ্ছে পুলিশ রিপোর্টের মাধ্যমে, অর্থাৎ পুলিশ যখন তদন্ত করে দেখতে পান যে কোনো অভিযোগ সত্য, তখন চার্জশিটের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট সেই অভিযোগটি পাঠান, ম্যাজিস্ট্রেট তা আমলে নিয়ে থাকেন। আর 3 নম্বর যেটা ছিল সেটা ছিল কি, সেটা ম্যাজিস্ট্রেটের সম্মুখে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তখন ম্যাজিস্ট্রেট নিজে বাদী হয়ে কি করতে পারেন, সেই বিষয়ে অভিযোগ গ্রহণ করতে পারেন। তো আজকে যে 4টি ধারায় যে বিষয়গুলো আলোচনা করছে সেটা শুধুমাত্র ওই 1 নম্বর শর্ত, যে সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক, মানে যার বিরুদ্ধে অপরাধটা সংঘটিত হলো সেই সংক্ষুব্ধ ব্যক্তি বা সে বাদী, এই ধরনের বাদী কর্তৃক যদি কোনো নালিশ বা অভিযোগ আসে তখন ম্যাজিস্ট্রেট কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকেন। এটা যে কোনো বাদী হয়ে যারা মামলা দায়ের করতে চান তাদেরও কিন্তু এই বিষয়গুলো জানা দরকার, প্রয়োজন। তো দেখুন, সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি 200 ধারা এখানে বলছে বাদীর জবানবন্দি। অর্থাৎ 200 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের নিকট যে কেউ অভিযোগ নিয়ে আসতে পারে ঠিকই, কিন্তু অভিযোগ বা নালিশ নিয়ে আসলেই যে ম্যাজিস্ট্রেট সাথে সাথে মামলা রুজু করে দিবেন বা সাথে সাথে তা আমলে নিয়ে নেবেন তা না। আসলে কারণ হচ্ছে সেই ব্যক্তি মিথ্যা সংবাদও নিয়ে আসতে পারে, সেই ব্যক্তির পূর্ব শত্রুতার জের ধরে অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য নালিশ নিয়ে আসতে পারে তার বিরুদ্ধে। এইগুলা ম্যাজিস্ট্রেট কি করে থাকেন, পরীক্ষা করে থাকেন। কিভাবে পরীক্ষা করেন? এই যে বাদী আসলো, বাদী যে সকল সাক্ষী সমূহ নিয়ে আসছেন, এই সাক্ষীদের এবং বাদীর জবানবন্দি ম্যাজিস্ট্রেট গ্রহণ করে থাকেন এবং ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি গ্রহণ করার পরে তা একটা ফরমে খসড়া আকারে লিপিবদ্ধ করেন এবং সেই ফরমে ম্যাজিস্ট্রেট নিজে এবং বাদী এবং যে সাক্ষীগণের জবানবন্দি নিলেন সেই সাক্ষীগণ সকলেই স্বাক্ষর করে থাকেন। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে কোনো নালিশ নিয়ে আসলে ম্যাজিস্ট্রেট সাথে সাথে নেন না, তিনি কি করেন, জবানবন্দি গ্রহণ করে সেটার সত্যতা পরীক্ষা যাচাই বাছাই করে সেটা কিন্তু গ্রহণ করে থাকেন। এখানে আবার কিন্তু শর্ত আছে, কতিপয় কিছু শর্ত আছে যে শর্তের কারণে কিছু কিছু ক্ষেত্র বাদ দেওয়া হয়েছে যাদের জবানবন্দি গ্রহণ করা হয়ে থাকে না। সেগুলো কি? সেগুলো কিন্তু এই 200 ধারার ভিতরে আছে। ক আছে। কতে কি বলা হয়েছে, যদি এই ধরনের নালিশ লিখিত আকারে আসে ম্যাজিস্ট্রেটের কাছে এবং লিখিত আকারে আসার পর ফৌজদারি কার্যবিধির 192 ধারা মোতাবেক যদি হস্তান্তর করে থাকেন ম্যাজিস্ট্রেট যে অন্য আদালতের বিচার হবে, তখন এই ধরনের কি করার প্রয়োজন নাই, জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই।
তখন হস্তান্তরিত যে আদালতে হয় সেই আদালত কর্তৃক তার জবানবন্দি গ্রহণ করে থাকেন। প্রথম আদালতের এ ধরনের শর্ত থেকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, আবার তারপরে যেটা রয়েছে সেটা হলো ক ক। এখানে বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী সরকারি কর্তব্য পালনকালে কোনো নালিশ ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করেন বা লিখিত আকারে দায়ের করেন, সেক্ষেত্রেও তার সততা পরীক্ষা করার জন্য বা জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। এরপরে খটা আসলে বাতিল করা হয়েছে। গ আছে, গতে বলা হয়েছে যে সকল নালিশ ফৌজদারি কার্যবিধির 192 ধারা মোতাবেক বদলি হয়ে আসে, মানে স্থানান্তরিত হয়ে আসে, এক আদালত থেকে আর এক আদালতে স্থানান্তরিত হয়ে আসে। 192 ধারা কিন্তু আমি আলোচনা করছি পূর্বের ভিডিওতে, আপনারা দেখে নেবেন। তো সেই সকল নালিশ কি করবেন, যদি পূর্বের আদালত মৌখিক নালিশটি পেয়ে থাকেন এবং সেই নালিশের ভিত্তিতে জবানবন্দি গ্রহণ করে থাকেন, তাহলে পরে যে আদালতে হস্তান্তরিত হয়ে আসলো সেই আদালতে সেইটা গ্রহণ করার পরে, মানে মামলা বিচার কার্য পরিচালনা করার পূর্বে আর জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। তো ভিউয়ার্স, এটাই ছিল কিন্তু ফৌজদারি কার্যবিধির 200 ধারা। আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপর আসেন ফৌজদারি কার্যবিধির 201 ধারা। 201 ধারায় বলছে ম্যাজিস্ট্রেটের মামলা আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে যে কার্যবিধি অনুসরণ করবেন। হ্যাঁ ভিউয়ার্স, কিছু কিছু মামলা ম্যাজিস্ট্রেটের নিকট আসে যে মামলা আমলে নেওয়ার এখতিয়ার কিন্তু ওই ম্যাজিস্ট্রেটের নাই। তো উদাহরণস্বরূপ যেমন ধরুন, আমরা ফৌজদারি কার্যবিধির 177 ধারা পড়ে এসেছি বা সেই ভিডিও আমার আপলোড করা আছে। 177 ধারায় বলা আছে যে আদালতের এখতিয়ারাধীন এলাকায় অপরাধটি সংঘটিত হইল সেই আদালতই তার বিচার করবে। তো একটা আদালতের এখতিয়ারাধীন এলাকায় কোনো অপরাধ সংঘটিত হইল, সেই অপরাধের সংবাদ নিয়ে যদি অন্য আদালতে সেই বাদী নালিশ করার জন্য আসেন, তখন কিন্তু সেই আদালতের এখতিয়ার নাই সেই মামলা কি করার, গ্রহণ করার বা আমলে গ্রহণ করার। তো এই ধরনের মামলা যদি ম্যাজিস্ট্রেটের নিকট আসে, তখন ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, এই যে এই 201 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সেখানে কি আছে, সেখানে দুইটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। 201-এর 1 উপধারা, এই 1 উপধারায় বলা হয়েছে যে যদি এই ধরনের নালিশ ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত মাধ্যমে আসে, লিখিত আকারে আসে, তখন ম্যাজিস্ট্রেট উক্ত লিখিত আকারের নালিশের উপর কি করবেন, মন্তব্য করে দিবেন যে আসলে এই আদালতে এই নালিশটি হবে না, এই নালিশটি হবে অমুক আদালতে, মানে সেটার এখতিয়ারাধীন যে আদালত উপযুক্ত মনে করেন ম্যাজিস্ট্রেট, সেই আদালতে তাকে পাঠাবেন মন্তব্য করে লিখিত আকারে। হ্যাঁ, আবার যদি মৌখিক ভাবে আসে, এ ধরনের নালিশ যদি মৌখিক ভাবে আসে, সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মৌখিক ভাবেই তাকে নির্দেশ দিবেন যে আপনি এই আদালত না অমুক আদালতে আপনার নালিশটি নিয়ে যান, সেখানে আপনার নালিশটি গ্রহণ করা হবে। তো ভিউয়ার্স, এটা ছিল ফৌজদারি কার্যবিধির 201 ধারা। এরপরে রয়েছে 202 ধারা, যেখানে রয়েছে পরোয়ানা দান স্থগিত রাখা। পরোয়ানা দান স্থগিত রাখা, ম্যাজিস্ট্রেটের কাছে যখন এই 200 ধারায় অনুযায়ী, মানে যখন নালিশ আসে, তখন এই 200 ধারা অনুযায়ী তিনি পরীক্ষা করতে পারেন, পরীক্ষা নিরীক্ষা করে নালিশ গ্রহণ করতে পারেন। আবার 201 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার যদি ক্ষমতা না থাকে, অন্য আদালতে প্রেরণ করতে পারেন। কিন্তু এমন কোন নালিশ আসলো যেটা ম্যাজিস্ট্রেটের আমলে নেওয়ার ক্ষমতা আছে, বা সেই ধরনের নালিশ যদি ম্যাজিস্ট্রেটের কাছে সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আসে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবেন, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উক্ত নালিশটি গ্রহণ করবেন। এছাড়াও যদি ফৌজদারি কার্যবিধির 192 ধারা অনুযায়ী কোনো আদালত থেকে কোনো নালিশ হস্তান্তরিত হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে আসে, সেই ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট কিন্তু উক্ত নালিশ গ্রহণ করবেন। এবং এরূপ নালিশ গ্রহণ করার পরে ম্যাজিস্ট্রেট যদি যৌক্তিক মনে করেন যে আসামির প্রতি পরোয়ানা প্রদান করা যৌক্তিক হবে না, সেক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট আসামির প্রতি পরোয়ানা প্রদান করবেন না, তিনি কি করবেন, পরোয়ানা প্রদান স্থগিত রাখবেন। তো এই ধরনের পরোয়ানা প্রদানে স্থগিত রাখার পরে ম্যাজিস্ট্রেট সেই নালিশের সত্যতা যাচাই করার জন্য নিজে তদন্ত বা অনুসন্ধান করতে পারবেন, অথবা তার আওতাধীন তার অধীনস্থ তার যদি কোনো ম্যাজিস্ট্রেট, মানে তার নিম্নস্থ যদি কোনো ম্যাজিস্ট্রেট থাকেন, তাকে দিয়েও তিনি তদন্ত করাইতে পারবেন, অথবা
তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে তদন্ত করাইতে পারবেন বা অপর কোনো ব্যক্তি দ্বারাও তদন্ত করাইতে পারবেন। তো পুলিশের মাধ্যমে এরূপ তদন্ত করানোর পরে যদি পুলিশ এরূপ রিপোর্ট দেন যে আসামির প্রতি আসলে নালিশটি আনা হয়েছে সে আসামি সেই অপরাধের সাথে যুক্ত না, তখন ম্যাজিস্ট্রেট এরূপ রিপোর্ট গ্রহণ করবেন এবং সেই আসামিকে কিন্তু সেই নালিশ হতে অব্যাহতি প্রদান করবেন এবং তদনুযায়ী সেই আসামিকে খালাস প্রদান করবেন। তো ভিউয়ার্স, এরপরে যে ধারাটি আছে সেটি আজকের ভিডিওর শেষ ধারা, ফৌজদারি কার্যবিধির 203 ধারা। এই 203 ধারায় বলা হয়েছে নালিশ খারিজ। এই ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেটকে মানে একজন ম্যাজিস্ট্রেটকে কিন্তু বিপুল পরিমাণে ক্ষমতা প্রদান করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নিকট যখন কোনো নালিশ বা অভিযোগ আসে বা সংক্ষুব্ধ ব্যক্তি যদি নিয়ে আসেন বা বাদী নিয়ে আসেন, তখন ম্যাজিস্ট্রেট যদি বিবেচনা করে ইচ্ছা করলে সেই নালিশটি গ্রহণ করতেও পারেন, আবার ইচ্ছা করলে সেই নালিশটি গ্রহণ নাও করতে পারেন। এই ক্ষেত্রে যে ব্যক্তি নালিশটি নিয়ে আসেন সেই ব্যক্তির আইনানুগ তার যে হেল্প পাওয়ার দরকার সেই বিষয়টাও ম্যাজিস্ট্রেটের যেমন চিন্তা ভাবনায় থাকে, আবার যার বিরুদ্ধে নালিশটি আসে সেই ব্যক্তির নিরাপত্তার বিষয়ে কিন্তু ম্যাজিস্ট্রেটের চিন্তা ভাবনার মধ্যে থাকে। তো এই দুই অনুকূল প্রতিকূলতা এইগুলো কিন্তু চিন্তা ভাবনা করে সূক্ষ্ম বিবেচনার মাধ্যমে ম্যাজিস্ট্রেট নালিশটি গ্রহণ করে থাকেন। যদি তার বিবেচনায় মনে হয় যে আসলে অভিযোগটা নেওয়া উচিত হবে না, তখন কিন্তু নালিশ খারিজ করে দিতে পারেন। তবে 3টি কারণে সাধারণত ম্যাজিস্ট্রেট কোনো নালিশ খারিজ করে থাকেন। সেই 3টি কারণ কি? 1 নাম্বার, যদি ম্যাজিস্ট্রেটের কাছে এরূপ নালিশ আসার পরে ম্যাজিস্ট্রেটের বিশ্বাসযোগ্য না হয়, সেই ক্ষেত্রে সরাসরি সেই নালিশটি খারিজ করে দেন, সেই নালিশ ম্যাজিস্ট্রেট নেন না। 2 নম্বর কারণ হচ্ছে, যদি ম্যাজিস্ট্রেটের নিকট এরূপ কোনো নালিশ আসার পর ফৌজদারি কার্যবিধির 200 ধারা অনুযায়ী জবানবন্দি গ্রহণ করার পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের মনে হয় আসলে নালিশটি পুরোপুরি বিশ্বাসযোগ্য না, সেক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট এরূপ নালিশ কি করেন? খারিজ করে দেন। এরপর ফৌজদারি কার্যবিধির 200 ধারার 3 নম্বর শর্ত, সেই শর্তটি হচ্ছে এরূপ নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে আসলো, ম্যাজিস্ট্রেট নিলেন, কিন্তু ফৌজদারি কার্যবিধির 202 ধারা মোতাবেক তদন্ত করলেন বা অপর কাউকে দিয়ে তদন্ত করাইলেন, তদন্ত বা অনুসন্ধান করার পরবর্তীতে যদি বাদীর পক্ষে তদন্তের রিপোর্ট না যায়, সেক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট কি করেন? নালিশটি খারিজ করে দেন। তবে প্রকাশ থাকে যে পুলিশ রিপোর্ট যদি চার্জশিট হয়, চার্জশিটের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের কাছে যদি এরকম নালিশ আসে, সেক্ষেত্রে কিন্তু এই ধারা প্রযোজ্য হবে না। আমি আগেই বলছি, সংক্ষুব্ধ ব্যক্তিরা যদি নালিশ নিয়ে আসেন সেই ক্ষেত্রে এই ধারাগুলো প্রযোজ্য। তো এই ক্ষেত্রে এই যে নালিশ নিয়ে আসলো, অভিযোগটা হইলো, আবার বাতিল হয়ে গেল, নালিশ খারিজ করে দিল, এই ধরনের কারণটা কি কারণে ম্যাজিস্ট্রেট উক্ত নালিশ খারিজ করলেন সেই বিষয়টা মন্তব্য আকারে লিপিবদ্ধ করতে হবে, যাতে পরবর্তীতে হাইকোর্টের নিকট এই ধরনের নালিশ গেলে হাইকোর্ট বিভাগ বুঝতে পারেন যে ম্যাজিস্ট্রেট কি কারণে আসলে এই নালিশটি খারিজ করেছেন। প্রকাশ থাকে যে এখানে ফৌজদারি কার্যবিধির 250 ধারা মোতাবেক আসামি পক্ষ কোনো ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন না, যে আমার নামে নালিশ করা হয়েছিল, আমার এই নালিশটা সঠিক না, আমাকে এই ক্ষতিপূরণ দেওয়া হোক। ফৌজদারি কার্যবিধি 250 ধারা মোতাবেক তিনি এই ধরনের কোনো আবেদন করতে পারবেন না। কিন্তু তিনি যদি চান 1860 সালের দণ্ডবিধির 211 ধারা মোতাবেক তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছিল সেই বিষয়ে তিনি মামলা দায়ের করতে পারেন। হ্যাঁ, তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। যারা উপকৃত হলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।